আপনি আপনার ছোটবেলার বন্ধু মিস্টার প্রীতমকে মেরেছেন, আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীও আছে আমাদের কাছে। আমি যখন ওই স্টাডি রুমে গেছিলাম তখন আমি দেখলাম যে ডক্টর সিদ্ধার্থের মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রফেসর স্বরূপ গত 15 বছর ধরে BAT নামে একটা ড্রাগ সেবন করে থাকেন। সত্যিটা হলো এই যে এরকম কোনো ড্রাগ নেই যেটাকে পান করে বা খেয়ে নিলে কোনো ব্যক্তি 5 মিনিটে 10 গুণ শক্তিশালী হয়ে যায়, ইওর অনার। হতে পারে এরকম কোনো ওষুধ বেরিয়েছে যেখানে একজন লোক 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যেত। এই BAT নামক ড্রাগের সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটা খুবই দরকার। এরকম করো না প্লিজ। আপনি তো জানেন যে কোনো নির্দোষকে বাঁচানোর জন্য আমি যে কোনো সীমায় যেতে রাজি আছি। Order, silence in the court, please. ইওর অনার, এখানে সবাই দেখলেন যে আমি স্বয়ং আমার নিজের ওপর BAT ড্রাগের প্রয়োগ করলাম, আর তার প্রভাব ঠিক কি হয়ে থাকে মানুষের ওপর সেটাও আপনি দেখলেন। কিন্তু মিস্টার পাঠক, আপনি ভেতরে ভেতরে কি রকম অনুভব করছিলেন সেটা তো আপনিই বলতে পারেন। ইওর অনার, BAT ড্রাগ নেওয়ার পর আমি পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, আর কোথাও কোনোভাবেই আমি 10 গুণ বেশি শক্তি অনুভব করিনি, বরং খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম আমি, ইওর অনার। আপনি দেখলেন যে আমি নিজের পায়ে তখন দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো স্বাভাবিক হলো এটা, ইওর অনার, যে এই নেশাটাই প্রফেসর স্বরূপও করেছিলেন। তো সেই সময় নেশাগ্রস্ত ছিলেন, ইনি BAT ইঞ্জেকশন নিয়েছিলেন, তো সেরকম পরিস্থিতিতে ছিলেন না, ইওর অনার, যে কাউকে হত্যা করে ফেলতে পারে। আপনার এই যে ভিডিও ফুটেজটা, তাতে এটা কোথা থেকে প্রমাণ হচ্ছে যে আপনি যে ড্রাগস নিয়েছিলেন সেটা সঠিক মাত্রায় নিয়েছিলেন, ঠিক যে মাত্রার প্রয়োজন পড়ে ওই ধরনের রিঅ্যাকশনের জন্য? আর দ্বিতীয় কথা হলো যে এটাও হতে পারে যে মিস্টার পাঠক অন্য কোনো ড্রাগ সেবন করেছিলেন হয়তো। আর তৃতীয় কথা হতে পারে যে আপনি হয়তো ড্রাগসের ইঞ্জেকশন নেননি, আপনি অ্যাক্টিং করছিলেন। আর চতুর্থ বিষয় হলো এই যে কেটি পাঠক খুব ভালোভাবে জানে যে আদালত কার ওপর আর কোন কথার ওপর বিশ্বাস করে। ইওর অনার, আমি ডক্টর মহাপাত্রকে এই কাঠগড়ায় ডাকার জন্য একবার অনুমতি চাইছি। এটা সত্যি যে আমি কেডিকে BAT ড্রাগ পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। BAT ড্রাগ নিজের রিয়াকশন মানব শরীরে 3 থেকে 4 মিনিট পর রিয়াকশন করা শুরু করে। এই ড্রাগ নেওয়ার ফলে মানুষের শরীরে কিছুই হয় না জজ সাহেব, যাতে সে 10 গুণ শক্তিশালী আর ভয়ানক হয়ে যায়। ইওর অনার, ডক্টর মহাপাত্র মিস্টার পাঠকের খুব ভালো একজন বন্ধু। এখন হতে পারে যে এখন মিস্টার পাঠকের কথায় ডক্টর মহাপাত্র মিথ্যে বলছেন হয়তো। এখনো পর্যন্ত এটাই প্রমাণিত হয়নি যে মিস্টার পাঠক BAT ড্রাগসের ইনজেকশনই নিয়েছিলেন। আপনার এই প্রশ্নের উত্তরটা আমার সহায়ক তার নিজের সঙ্গে নিয়ে এসেছে। ইওর অনার, যদি অনুমতি দেন তো আমি Permission granted. মিস দীক্ষিত, আমি জানি যে আদালত কোন কোন বিষয়ের উপর বিশ্বাস করে থাকে। এই কারণে ইওর অনার, যখনই আমি এই ড্রাগটা নিলাম, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরিতে গিয়ে নিজের পরীক্ষা করিয়েছি, আর এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যাবে যে আমি BAT ড্রাগ নিয়েছিলাম আর কতটা পরিমাণে নিয়েছিলাম। দেখুন।
কি হলো মিস দীক্ষিত, মেডিকেল রিপোর্টে কোনো চুটকি লেখা আছে যে আপনার হাসি পাচ্ছে? এরকমই কিছু একটা মিস্টার পাঠক, কারণ এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে আপনি বিএটি নয় YTZ নামক ড্রাগসের ইনজেকশন নিয়েছিলেন। ইওর অনার, যতদূর পর্যন্ত আমি জানি যে এই ড্রাগসের ফলে মানুষের ব্লাড প্রেশার বাড়তে পারে, যার ফলে মাথা ঘোরে আর নেশাগ্রস্ত হওয়ার ফিলিং হয়। Order, silence in the court, please. না, হতে পারে যে ডক্টর মহাপাত্র মিস্টার পাঠককে বিএটি ড্রাগসই দিয়েছিলেন, কিন্তু মিস্টার পাঠক সেই ড্রাগস সেবন করেননি হয়তো। দেখুন মিস্টার পাঠক তো এই ড্রাগসের রিয়াকশন কোর্টে প্রমাণ করতে পারেনি ইওর অনার, বাট আমি করতে পারি। দেখুন, আপনারা অকারণে এই বিএটি ড্রাগ নিয়ে বেশি মাতামাতি করছেন। এই ড্রাগ সেরকম কিছুই করতে পারে না যেরকম আপনারা ভাবছেন। প্রফেসর স্বরূপ, আমরা যা ভাবছি একদম ঠিক ভাবছি, আর এটা আপনিও খুব ভালো করে জানেন প্রফেসর স্বরূপ। আমি আপনাকে মনে করিয়ে দিই, দেরাদুন কয়েক বছর আগে আপনি এই বিএটি ড্রাগ সেবন করেছিলেন, আর তার ফলে আপনি একজন মানুষের প্রাণ নেওয়ারও চেষ্টা করেছিলেন, am I রাইট? এটা মিথ্যে, একদম মিথ্যে কথা। আমি এরকম কিছুই করিনি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে কথা প্রমাণ করার জন্য আমি প্রফেসর স্বরূপের সিনিয়র ডক্টর ত্রিলোক খান্না, যিনি দেরাদুন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড বায়োকেমিস্ট্রির হেড, ওনাকে ডাকার অনুমতি চাইছি। ডক্টর ত্রিলোক খান্নাকে আগামী তারিখ সূচিত করে সমন পাঠানো হোক। এই আদালত পরবর্তী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। কোর্ট ইজ অ্যাডজার্ন। কি হলো ডাক্তারবাবু, এরকম বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে করলেন কেন আপনি? যদি তোমার প্রাণ বাঁচানোটা অন্যায় মনে হয় কেডি, তাহলে বলতে পারো, আমার কিছুই করার নেই। এটাই তো সমস্যা, এটাই এখানে সমস্যা, যে এই কেসটার গভীরতাটা আপনি বুঝতে পারছেন না। আর তুমি তোমার জীবনের গুরুত্ব বুঝতে পারছো না কেডি। তুমি জানো বিএটি কতটা বিপজ্জনক ড্রাগ? যদি তোমার কিছু হয়ে যেত। অদ্ভুত বিষয়, এখানে আমি একজন নির্দোষকে প্রাণে বাঁচানোর কথা বলছি, আর আপনি আমার প্রাণ বাঁচানোর কথা বলছেন। একটু ঠান্ডা মাথায় ভাবো কেডি, তুমি অন্য যে কোনো উপায়ে প্রফেসর স্বরূপকে নির্দোষ প্রমাণ করতে পারো, কিন্তু যদি তোমার কিছু হয়ে যেত তাহলে ওনাকে কেউ নির্দোষ প্রমাণ করতে পারতো না, আর তোমার কিছু হয়ে যাওয়ার রিস্ক আমি নিতে পারবো না, বুঝেছো? যাই হোক না কেন, সময় এসে গিয়েছে এখন আমার নিজের আসল টেকনিকটা প্রয়োগ করার। ইওর অনার, আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতবর্ষের প্রখ্যাত সায়েন্টিস্ট ডক্টর ত্রিলোক খান্না, যিনি দেহরাদুন ইনস্টিটিউট অফ অ্যাডভান্স বায়োকেমিস্ট্রির হেড। এনাকে ওষুধ আর ড্রাগসের ক্ষেত্রে মহারথী মানা হয়ে থাকে। আর হ্যাঁ ইনি- ম্যাডাম, আপনি আমার প্রশংসা করার জন্যই এখানে ডেকেছেন নাকি? কাজের কথায় আসুন না ম্যাডাম। ডক্টর, আপনার প্রশংসা করার কারণ এটা যে আমি আদালতকে এটা বলতে চাইছি যে আপনার মতো এরকম একজন সফল মানুষের কাছে ট্রেনিং নিয়ে প্রফেসর স্বরূপও আপনার মতোই একজন সফল মানুষ হয়েছেন। স্বরূপকে গত 20 বছর ধরে আমি চিনি। স্বরূপ খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আর ওই এক্সপেরিমেন্টে আমাকে অনেক সাহায্য করেছে। তো কি ধরনের সাহায্য করতেন উনি আপনাকে? এই স্বরূপ খুব সাহসী ছেলে ছিল। আমার ওষুধের এক্সপেরিমেন্টের জন্য যখনই কোনো মানুষের দরকার হতো না, ও সব সময় রেডি থাকতো। আর এই সুযোগের সদ্ব্যবহারও করেছেন আপনি, am I right ডক্টর? আপনি এমন সব ওষুধের প্রয়োগ করেছেন ওনার উপর যার ফলে ওনার প্রাণও চলে যেতে পারত। না না, এটা ঠিক কথা নয়, এটা ঠিক কথা নয়। ডক্টর, আপনার সমস্ত রেকর্ড আমার কাছে এখানে রয়েছে। যদি আমি এগুলো আদালতে পেশ করে দিই, কাল দেহরাদুনের হেডলাইন্সে আপনার অনেক সমালোচনা হবে, আপনি জানেন তো? বেশি নয়, মানে 1-2বার আমি এমন এক্সপেরিমেন্ট করেছিলাম যেটা আমার করা উচিত ছিল না। তার মধ্যে একটা বিএটি নামক ড্রাগসের প্রয়োগও করেছিলেন আপনি। হ্যাঁ, করেছিলাম।
অর্ডার অর্ডার সাইলেন্স প্লিজ। আসলে মানে আমি এমন ওষুধ বানাতে চেয়েছিলাম যাতে মানুষের মধ্যে চিতার মতন শক্তি চলে আসে, আর এইটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি কাউকে পাচ্ছিলাম না। তাই আমি স্বরূপকে না জিজ্ঞেস করি আমি বিএটির প্রয়োগ করে ফেলি। আমার ঠিক মনে আছে 15 অক্টোবর 1990 ওই ভয়ানক রাতের কথা। স্যার আপনি আমাকে এটা কোন ইনজেকশন দিচ্ছেন? আরে একদম ভয় পেও না স্বরূপ, বড় আবিষ্কার করতে গেলে ছোটখাটো এক্সপেরিমেন্ট তো নিজের উপর করতেই হয়। স্বরূপ, আজ পর্যন্ত স্যার কিছু খারাপ করেছে? গুড। তারপর কি হলো? আর কি হবে বলুন, এক্সপেরিমেন্টটাই ফ্লপ হয়ে গেল। কথাটা যাতে ল্যাবের বাইরে না যায় এই জন্য আমি যতীনকে বলেছিলাম মুখ বন্ধ রাখতে। তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন যে বিএটি ড্রাগসের প্রয়োগে মানুষ হিংস্র আর নৃশংস হয়ে যেতে পারে? কিছুটা হলেও এ কথাটা সত্যি। আর ওই দিনের খারাপ এক্সপিরিয়েন্সের জন্য আমি রিসার্চ বন্ধ করে দিয়েছিলাম। এর ওপরে এর বেশি আর বলতে পারবো না। ইওর অনার, ডক্টর খান্নাও একথা সমর্থন করছেন যে বিএটি ড্রাগসের সেবনের ফলে মানুষ হিংস্র আর নৃশংস হয়ে যায়, আর এই ড্রাগসের সেবন প্রফেসর স্বরূপও করছিলেন। আর তাই আমি আদালতের কাছে অনুরোধ করছি যে যত শীঘ্র আরে সম্ভব দাঁড়ান 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 দাঁড়ান, এত তাড়াহুড়োর কি কারণ? ধৈর্য ধরুন, ডাক্তারবাবু এসেছেন, আমাকেও সুযোগ দিন ওনার সঙ্গে একটু কথাবার্তা চালানো। অফকোর্স। কি খবর বলুন, সব ঠিকঠাক তো? আরে সত শ্রী আকাল ভাই। আচ্ছা ডাক্তারবাবু বলুন, এই বিএটি এই যে ড্রাগটা রয়েছে এইটার কোনো ব্যক্তির ওপর প্রভাব ফেলতে কতটা সময় লাগে আর কতক্ষণ ধরে তার শরীরে তার প্রভাবটা থাকে? আরে ভাই, 20 বছর ধরে এর ওপরে আমি এক্সপেরিমেন্ট করে আসছি, তাই এর উপরে এর বেশি তথ্য দেওয়া আমার পক্ষে খুব মুশকিল। যতদূর মনে আছে তার ভিত্তিতে বিএটি ড্রাগ রিঅ্যাকশনের ফিক্সড কোনো টাইম নেই, বডি টু বডি ডিপেন্ড করে স্যার। আচ্ছা, মানে হলো আলাদা আলাদা মানুষের ওপর আলাদা আলাদা প্রভাব। আরো একটা বিষয় বলুন, আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এইটার যে প্রয়োগ আপনি করেছিলেন স্বরূপবাবুর ওপর, আপনি ছাড়া এই বিষয়টা আর কে কে জানতো? শুধু স্বরূপের বন্ধু যতীন। যতীন? আচ্ছা হ্যাঁ। ইওর অনার, যতীনবাবুকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। যতীনবাবু, আপনি স্বরূপবাবুকে চিনতেন তো? ওনার যে গ্যাংটা রয়েছে, ওনার যে বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকেও চেনেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, সুজিত, ওয়াসিম, প্রীতম আর স্বরূপ, আমরা সবাই একসাথে দেরাদুন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। আরে বাহ! তো আপনি তো দেরাদুনে থাকেন না? তবু আপনি সবার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন? না, সবার সঙ্গে নয়, শুধু সুজিতের সঙ্গে। আচ্ছা, শুধুমাত্র সুজিতের সঙ্গে? ও, তার মানে সুজিতই আপনাকে সবার বিষয়ে খবরাখবর দিতেন আর কি? হ্যাঁ স্যার, কখন কখন হয়তো সবার ব্যাপারে কথাবার্তা হতো। তো তাহলে আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে 6 জানুয়ারির রাতে ঠিক কি হয়েছিল? আগে হ্যাঁ, কিছুদিন আগে সুজিত বলেছিল যে স্বরূপের বাড়িতে একটা বড় পার্টি হবে। হ্যাঁ, জলসা হওয়ার কথা ছিল। তো আপনার ইচ্ছে হলো না সেখানে আসার? আসতে পারলেন না যখন তখন এরকম ইচ্ছে হলো না যে ফোন করে ওর সঙ্গে একটু কথা বলে নিই আমি? স্যার, ওই দিন আমার ইচ্ছা ছিল সবার সঙ্গে কথা বলা। পার্টির দিন রাতে আমি সুজিতকে ফোন করছিলাম, কিন্তু ওর ফোন লাগছিল না। তারপর আমি ওয়াসিমের নাম্বারে ফোন করলাম। Hello, Wasim from Mumbai speaking.
ওরে বেটা ওয়াসিম ভাই, আমি যতীন বলছি। আরে যতীন চৌধুরী, চিনতে পেরেছিস? আরে যতীন ভাই, আরে বন্ধু, তুই আমার প্রাণের বন্ধু রে। তুই হলি আমার একমাত্র সত্যিকারের বন্ধু, আমার প্রাণের আধখানা তুই। আরে এটা বল যে আমার নাম্বারটা তুই কোথা থেকে পেলি? আরে আমাদের কলেজের আরশাদ ভাই আছে না, তার কাছ থেকে পেয়েছি। তাহলে এটা বল যে সব সব ভালো আছে তো? আরে ভাই হ্যাঁ, সব ঠিক আছে। আরে আগে আমি প্রথমে সুজিতের ফোনে ফোন করেছিলাম, ভাবলাম যে তোমার সঙ্গে, স্বরূপের সঙ্গে আর প্রীতমের সঙ্গে একটু কথা বলি। প্রীতমের সঙ্গে? আরে ও কথা ছাড় ভাই, ও হলো এক নম্বরের ডুয়েল আর বাজের লোক। কেন, কি হয়েছে? আরে কি বলবো, মুডটা ঠিক করবার জন্য স্বরূপের পার্টিতে আমরা গেলাম। ওই পার্টি চলাকালীন প্রীতম উঠে আমাকে বলল আমার নাকি কোনো স্ট্যান্ডার্ডই নেই, কোনো সম্মান নেই। তুই বল যে আমার কোনো স্ট্যান্ডার্ডই নেই? হ্যাঁ হ্যাঁ, ওয়াসিম আব্দুল শেখের কোনো 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 স্ট্যান্ডার্ডই নেই? হ্যাঁ, কসম বলছি, আমার তো ইচ্ছে করছিল বেটাকে ওখানেই গলা টিপে দিই। হ্যালো 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 ভাই, আছো না কেটে দিয়েছো? হ্যালো হ্যালো, যদি কেটে দিয়ে থাকো তাহলে খোদা হাফিজ। স্যার ফোন তো নেটওয়ার্কের জন্য কেটে গেল, কিন্তু ওয়াসিমের কথা শুনে যেন মনে হলো যে ওয়াসিম আর প্রীতমের মধ্যে কোনো গন্ডগোল চলছে। আচ্ছা, তো ওয়াসিমকে জিজ্ঞেস করতে হবে প্রীতমের সঙ্গে ওর কি কথা কাটাকাটি হয়েছিল। এটা কি বলছেন আপনি যতীনবাবু, যে আপনি ফোনে ওনাকে বলেছিলেন যে আপনি প্রীতমবাবুকে প্রাণে মেরে ফেলবেন? স্যার, আমার তো মনেই পড়ছে না যে ওই দিন যতীনের ফোন এসেছিল। আসলে সেদিন আমি অনেক নেশা করে ফেলেছিলাম। আচ্ছা, তো যদি আপনি এতটাই নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তো সুজিতের ডাকে উঠে গেলেন কি করে? ওই সুজিত এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিল যে কুম্ভকর্ণ হলে তারও ঘুম ভেঙে যেত। আচ্ছা, তো আপনি ওই দরজাটা ভেতর থেকে এরকম ভাবে ছিটকে নিয়ে আটকে দিয়েছিলেন, তো ওটা কেন কেন কি কারণ ছিল তার? আসলে আমি রাতের বেলায় সবসময় দরজা বন্ধ করেই শুই। আপনি রোজই দরজা বন্ধ করে শুতেন, নাকি সেই দিন দরজা বন্ধ করে শুয়েছিলেন যাতে প্রীতমের এই হত্যাটার একটা অজুহাত দিতে পারেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি রোজই দরজা বন্ধ করে শুতেন, নাকি সেই দিন দরজা বন্ধ করে শুয়েছিলেন যাতে প্রীতমের এই হত্যাটার একটা অজুহাত দিতে পারেন? এটা মিথ্যে, এটা সত্যি নয়। সত্যিটা হলো এই যে আপনি সেদিনকে মদ্যপান করেননি, শুধুমাত্র মদ্যপান করার মতো একটা ব্যবহার করেছিলেন। আর ডেকে আনছি। হ্যাঁ, আরে ওয়াসিম ভাই, ভালো হয়েছে তুমি এসে গেছো। আরে এই গ্লাভস কেন পরেছো? এটা মিথ্যে স্যার, আমি এরকম কিচ্ছু করিনি। আই অবজেক্ট ইওর অনার।
যখন সুজিত বাবু ওয়াসিম বাবুকে ডাকতে ওই ঘরে গিয়েছিলেন তখন উনি সেই ঘরেই ছিলেন। ছিলেন না ইওর অনার, সেই সময় এসেছিলেন। এরকমটা আপনার মনে হচ্ছে মিস্টার পাঠক, আর আপনার যা মনে হয় সেটাই হবে তার তো কোনো মানে নেই। আর এ কথায় যে আদালতও বিশ্বাস করবে না তা আপনিও জানেন। অবজেকশন সাস্টেন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এই বিষয়টারও প্রমাণ পাওয়া যাবে খুব শীঘ্রই। এটা তো খুবই ভালো ব্যাপার ইওর অনার যে যতীন সেই দিন ওর বন্ধুদের ফোন করার কথা ভেবেছিল। পার্টির দিন রাতে আমি সুজিতকে ফোন করছিলাম। বিএটি নামক ড্রাগস নিয়েও এক্সপেরিমেন্ট করেছিলেন আপনি? হ্যাঁ, করেছিলাম। আসলে সেদিন আমি অনেক নেশা করে ফেলেছিলাম। বেটাকে ওখানেই কড়া টিপেছি। আপনি বিএটি নয়, YTZ নামক ড্রাগসের ইনজেকশন নিয়েছেন। মিস্টার পাঠক, আগে ইওর অনার। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ইওর অনার, আমি ঠিক আছি, আমি ওকে। আর তুমি তোমার জীবনের গুরুত্ব বুঝতে পারছো না কেডি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি কি এই রাসায়নিক, এই রাসায়নিকের সঙ্গে প্রীতমের মৃত্যুর ঠিক কি সম্পর্ক? মিস্টার পাঠক, মনে থাকে যেন কেডি, 15 গ্রামের থেকে বেশি ড্রাগ যেন তোমার শরীরে না যায়, না হলে এটা প্রাণনাশক হতে পারে। আপনারা অকারণে এই বিএটি ড্রাগ নিয়ে বেশি মাতামাতি করছেন। আরে বস, বস, মিস্টার পাঠক, আপনি নিজেকে সামলান। বস। সরে যাও এখান থেকে। ডিফেন্স লয়ার মিস্টার পাঠকের শরীর হঠাৎ খারাপ হয়ে পড়ার জন্য এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। আই এই হোপ মেয়ে। স্যার তাতেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও এটাই চাই যে জানে? বস তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুক। আমরা কোনো স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, আমি কি কোনো স্বপ্ন দেখছি? হ্যাঁ, ওই বস তো শাট আপ ওখানে- শ্রমণ। আরে সেট আপ তো ওই। স্যার আপনি এখানেই? হ্যাঁ বস, তুমি এখানে? না, আমি এখানে, এটা আমার অফিস, আমি এখানে রয়েছি। আমার কি এখানে না থেকে ডিজনিল্যান্ডে থাকা উচিত ছিল? বস, সলিড কনফিউশন, সলিড কনফিউশন। মানে তুমি তো ওইখানে ওই ওই কোটের মধ্যে লম্বা হয়ে শুয়ে পড়েছিলে, মানে ওই যে এখানে। হ্যাঁ, ওই 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 আসলে ব্যাপার হলো যে আমার হঠাৎই এরকম একটা সূত্র পেলাম যে আমার একটু অজ্ঞান হতে হলো আর কি, মানে একটু অসুস্থ হতে হলো আর কি। কিন্তু স্যার আপনি যদি চাইতেন কোর্ট থেকে কিছুদিন সময় নিয়ে নিতেন, কিন্তু এই শরীর খারাপের নাটকটা কেন? না, হ্যাঁ মানে আমি চাইলে আদালতের কাছ থেকে সময় নিতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম না যে আমাদের বিরোধী যারা রয়েছেন তারা সচেতন হয়ে যাক। সূত্রটাই এরকম পেয়েছি। আমি চাইছিলাম যে আমাদের বিরোধীরা এরকমই ভাবুক যে কেডি পাঠক, কি বলি যেন তুই, শটান হয়ে গেছে, ওর শরীর খারাপ হয়ে গেছে, ওদের ওভার কনফিডেন্স চলে আসবে। এইবার আমি বুঝতে পেরেছি বস, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তুমি আসল খুনির একদম কাছাকাছি চলে আসছো না, মানে যাকে বলে ওই একদম ক্লোজ। হ্যাঁ, এরকমই কিছু ভেবে নে তুই। স্যার তাহলে দেরি কিসের? শুনে না, রুটি সবসময় গরম চাটুর ওপর বানানো হয়, আর আমি চাটুটা গরম হওয়ার অপেক্ষা করছি। বুঝতে পারলে না? বুঝিয়ে বলছি। আমার বক্তব্যের উদ্দেশ্য হলো এই যে, যেটা আমার মনে হচ্ছে যে তোমরা পাবে, যেখানে পাওয়া যাবে, তো তোমাদেরকে সেখানে গিয়ে সেটা নিয়ে আসতে হবে আমার কাছে। শুধুমাত্র 18 ঘন্টা বাকি রয়েছে পরবর্তী এবং অন্তিম শুনানির জন্য।
এই মেয়ে, আমার মনে হচ্ছে ঘরে কেউই নেই, বুঝলি? সময়টা ঠিক না খোঁজাখুঁজি করার। তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। কেওয়াত, তুই তো আজকে পুরো আমার মতন কথা বলছিস, হ্যাঁ? সলিড একদম। ওই শাট আপ, আমাদের কাছে সময় নেই। এ সেট আপ তুই। গুড মর্নিং মিস্টার পাঠক। হ্যাঁ মিস দীক্ষিত, কেমন আছেন আপনি? আই এম ফাইন। আপনার শরীর কেমন আছে এখন? আজকের আগে আমার শরীর এতটা ভালো কোনোদিন ছিল না। তার মানে তো আপনি পুরো তৈরি হয়ে এসেছেন। আজকের আগে আমার প্রস্তুতিও এত ভালো কোনোদিন ছিল না। সাবধান, জজ সাহেব প্রবেশ করছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইয়নার, গতবারের শুনানিতে যতীনবাবুর সঙ্গে আমার কথোপকথন অর্ধেক থেকে গিয়েছিল। আমি সবার আগে তাকে ডেকে নিতে চাইব। ক্ষমা চেয়ে নিচ্ছি যতীনবাবু, গত শুনানিতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে নেই আপনি ঠিক কি বলছিলেন। একটা ফোন কলের বিষয়ে আপনি কিছু একটা বলছিলেন। কি বলছিলেন আপনি যেন? সেই দিন বন্ধুদের সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল, তাই আমি সুজিতকে ফোনটা করলাম, কিন্তু ওর ফোনটা লাগছিল না। তাই জন্য আমি ওয়াসিম ভাইকে ফোন করি। না, সুজিতকে ফোনে পেলেন না, এটার মানে কি বলতে চাইছেন? আগে আমি ঠিক আপনার প্রশ্নের মানে বুঝলাম না। না, আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল যে কি সমস্যাটা ঠিক কি ছিল? ওনার ফোন বন্ধ ছিল, নাকি নেটওয়ার্কের সমস্যা ছিল, নাকি কারোর সঙ্গে কথা বলছিলেন উনি, নাকি ওনার ফোন বন্ধ ছিল, নাকি ফোন ওঠাননি উনি? কি ছিল সমস্যা? আগে ওনার ফোনটা ব্যস্ত ছিল, হয়তো ও অন্য কারোর সাথে ফোনে কথা বলছিল। আচ্ছা, অন্য কারোর সঙ্গে উনি কথা বলছিলেন, লাইন এনগেজড ছিল। আগে হ্যাঁ। তো আপনার মনে আছে কোন সময় আপনি ফোন করেছিলেন সুজিতকে? আগে হ্যাঁ, ফোন লাগে আছে, আমি একটু দেখে আপনাকে বলছি। হ্যাঁ বলুন। 11:20 থেকে 11:45 পর্যন্ত আমি ওকে টানা চেষ্টা করে গেছি, কিন্তু আমি ওকে ফোনে পাইনি। আই অবজেক্ট ইওর অনার। এই কেস মিস্টার প্রীতমের হত্যার উপর চলছে, আর অভিযুক্ত প্রফেসর স্বরূপ। তাহলে আমরা মিস্টার যতীনকে এই সমস্ত ফালতু প্রশ্ন কেন করছি? বিচিত্র ব্যাপার এটাই অনার। প্রসিকিউটর ম্যাডামই ওনাকে দেরাদুন থেকে ডেকে এনে পাঠিয়েছেন, আর আমি যখন প্রশ্ন করছি তখন বলছেন যে অর্থহীন প্রশ্ন করা হচ্ছে। অবজেকশন ওভার রুল। ধন্যবাদ ইওর অনার। চলুন, যখন মিস দীক্ষিত আমার প্রশ্ন শুনে রাগ করছেন, তখন আপনাকে আর আমি আর প্রশ্ন করবো না, আপনি আসুন। ইওর অনার, আমি সুজিত বাবুকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ সুজিত বাবু, কি বলেছিলেন যেন আপনি? ওই রাতে কটা পেগ যেন আপনি খেয়েছিলেন? কতটা নেশায় ছিলেন যেন আপনি? প্রায় 6-7 গ্লাস মারছিলাম। মানে পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। বেশ ভালো নেশা হয়েছিল আপনার। শুধু নেশা না, প্রচুর নেশা করছিলাম। আপনি যতটা বলছেন যে আপনি যতটা নেশাতে ছিলেন, ততটা নেশাগ্রস্ত আপনি ছিলেন না। মানে হলো এটা, এর মানে এই দাঁড়ায় যে আপনি বলছেন যে আপনি নেশাগ্রস্ত ছিলেন, কিন্তু যতদূর আমি জানি আপনি আপনার মোবাইল ফোনে প্রায় 15-20 মিনিট কথা বলেছিলেন, বার্তালাপ চলেছিল। রুমের মধ্যে হয়তো আমি কথা কইছিলাম, কিন্তু সেটা 15-20 মিনিট হইব না। না, 15-20 মিনিট আপনি কথা বলেছিলেন, তাও আবার একসঙ্গে নয়, মাঝে মধ্যে। না দেখুন, আমার কাছে আপনার ওই টেলিফোনের সূচি রয়েছে এখানে, আপনি এখানে দেখতে পারেন। সেই অনুযায়ী 2টো আউটগোয়িং কল ছিল, আর 3টে ইনকামিং কল ছিল। মনে পড়তাছে না। না না না, মনে নাই থাকতে পারে, কিন্তু সবকিছু মনে পড়ে যাবে। আমি সবকিছু মনে পড়িয়ে দেবো আপনাকে, কিন্তু কিছু সময় পর। আপনি বসুন। ইওনার, আমি ওনার সঙ্গে পরে কথা বলবো। এই মুহূর্তে আমি স্বরূপবাবুর স্ত্রী তুলিকা দেবীর সঙ্গে 2-1টা প্রশ্ন করতে চাইব। অনুমতি দিলাম। তুলিকা দেবী, আপনি আপনার বয়ানে বলেছিলেন যে আপনার স্বামী আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনাকে না জানিয়ে আপনাকে ঘুমের ওষুধ দিতেন। না,
মানে ওই রাতেও কি যেই রাতে প্রীতমবাবুকে হত্যা করা হয় সেই রাতেও কি আপনার স্বামী আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলেন আপনার অজ্ঞাত সারেই? হ্যাঁ হ্যাঁ হয়তো। হয়তো। অদ্ভুত ব্যাপার এটা তুলিকা দেবী। এখানে সামনে দেখুন যে আপনার স্বামী দাঁড়িয়ে রয়েছেন। এখন ওনার জীবন আর মৃত্যুর প্রশ্ন উঠছে আর আপনি বলছেন যে হ্যাঁ সম্ভবত। ওটা অ্যাকচুয়ালি আমার এটাই বলার ছিল যে ও ও মাঝে মধ্যে আমাকে ঘুমের ওষুধ দিত, কিন্তু ওই রাতে আমার মনে পড়ছে যে আমাকে ঘুমের ওষুধ দেয়নি। আচ্ছা দেননি। আচ্ছা আচ্ছা। না। তো এখন এই প্রশ্নটা দাঁড়াচ্ছে যে ঘুমের ওষুধ যখন দেননি তার মানে আপনি গভীর ঘুমে ছিলেন না। তো যখন প্রীতমবাবু চিৎকার করলেন, চেঁচিয়ে উঠলেন, তো ওনার চিৎকার শুনে সবাই সেখানে চলে গেলেন, আপনি গেলেন না কেন? ঘুমের ওষুধ যখন দেননি তার মানে আপনি গভীর ঘুমে ছিলেন না। তো যখন প্রীতমবাবু চিৎকার করলেন, চেঁচিয়ে উঠলেন, তো ওনার চিৎকার শুনে সবাই সেখানে চলে গেলেন, আপনি গেলেন না কেন? ও আসলে ওই অ্যাকচুয়ালি আই এম সরি, আমার এখনই মনে পড়লো যে ওই রাতেও আমাকে প্রফেসর ঘুমের ওষুধ দিয়েছিলেন আর আমি গভীর ঘুমেছিলাম, এই জন্য আমি প্রীতমবাবুর চিৎকার শুনতে পাইনি। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিয়েছিলেন, দেননি, আপনি জাগ্রত ছিলেন, ঘুমিয়েছিলেন, আপনি অজ্ঞানে ছিলেন, সজ্ঞানে ছিলেন, ছেড়ে দিন। কখনো কখনো মানুষ এরকম ভুল করেই ফেলেন। তাড়াহুড়োতে মানুষ ভুল উত্তর দিয়ে ফেলেন বেশ কিছু প্রশ্নের। মেনে নিচ্ছি আমি যে প্রফেসর বাবু সেদিন রাতে আপনাকে ঘুমের ওষুধ দিয়েছিলেন, আপনি অজ্ঞান ছিলেন। তো তো এই অজ্ঞান অবস্থায় আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলেন কিভাবে? হ্যাঁ এখন দেখুন ইওর অনার, তুলিকা দেবী অজ্ঞান ছিলেন, কিন্তু 15-20 মিনিট ধরে সেই সময় ইওর অনার 11:15 থেকে 12:15 পর্যন্ত উনি ওনার দূরভাষ যন্ত্রের সাহায্যে ওই অজ্ঞান অবস্থায় কথা বলছিলেন কারোর সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয় ইওর অনার, সুজিত বাবুর সঙ্গে। ওনারা দুজনের সঙ্গে কথা বলছিলেন তাদের দূরভাষ যন্ত্রের সাহায্যে। কিন্তু যতীনবাবু যখন আমাকে ফোন কলের ব্যাপারে বললেন তখন আমার মাথায় বিষয়টা আসলো। পার্টির দিন রাতে আমি সুজিতকে ফোন করছিলাম। আগে ওনার ফোনটা ব্যস্ত ছিল, হয়তো ও অন্য কারোর সাথে ফোনে কথা বলছিল। তো তুলিকা দেবী এবার এটা বলুন যে উনি বলছেন যে উনি ঘুমিয়েছিলেন, আপনি বলছিলেন যে আপনি অজ্ঞান ছিলেন, তো দুজনে একজনের সঙ্গে আরেকজন কথা বলছিলেন কি করে ফোনে এরকম অবস্থাতে? কিভাবে সম্ভব এটা? আই অবজেক্ট ইওর অনার, এটা কারোর পার্সোনাল ম্যাটার। ইওর অনার, এটা আমার মক্কেলের জীবন আর মৃত্যুর প্রশ্ন। অবজেকশন ওভাররুল। ধন্যবাদ ইওর অনার। আর বিশেষ মনোযোগ দেওয়ার বিষয় এখানে রইল ইওর অনার যে তুলিকা দেবী আর সুজিত বাবু একটা ঘরের মধ্যেই ছিলেন, তো দুজনের সঙ্গে দুজনের কথা বলার জন্য ফোনের দরকার পড়লো কেন? তো এইটা কিভাবে সম্ভব যে উনি একদমই নেশার অবস্থায় ছিলেন, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, তো দুজনের সঙ্গে কথা বললেন আপনারা কিভাবে, তাও ফোনে? সেটা কি করে সম্ভব? একই ঘরে ছিলেন আপনারা দুজন। এক মিনিট, একই ঘরে ছিলেন আপনারা দুজন, তাহলে আপনারা ফোনে কেন কথা বলছিলেন সেখানে? তার মানে এটা দাঁড়াচ্ছে যে কিছু তো একটা তৈরি হচ্ছিল সেইখানে। সম্ভবত প্রীতম বাবুকে হত্যা করার কথাবার্তা চালাচ্ছিলেন। প্রীতম বাবুকে হত্যা আপনি করেছেন? না, এটা মিথ্যা কথা, আমি প্রীতম বাবুকে মারিনি। আপনি করেছেন, আপনি সুজিত বাবুর সঙ্গে মিলেমিশে প্রীতম বাবুকে হত্যা করেছেন। না, ওনার কোনো প্রমাণ ছাড়া উনি তুলিকা দেবীর উপরে এই ধরনের দোষারোপ করতে পারেন না। এটা মিথ্যা কথা। মিস্টার পাঠক, এটা তো প্রমাণ হয়েই গেছে যে তুলিকা দেবী আর সুজিত বাবু মিথ্যে কথা বলেছে, কিন্তু এর দ্বারা এটা প্রমাণ হয় না যে এই খুন ওই দুজনই করেছেন। যদি যোগ্য প্রমাণ থাকে ওনাদের বিরুদ্ধে তাহলে সেটা পেশ করুন। প্রমাণ রয়েছে তো ইওর অনার, এক্ষুনি দেখাচ্ছি। তুলিকা দেবী, এটা দেখুন, দারুণ দেখতে সুন্দর একটা নখ, আর এটাও
বলুন মহামান্য বিচারককে চেনেন আপনি এই দুটোকে? না, আমি চিনি না। আপনি জানেন না, আপনি চিনতে পারছেন না এটাকে? না। তো এটা বলুন যে এই যে নোকটা আর এই উইকটা যেটাকে আপনি জানেন না, চেনেন না, সেটা আপনার ঘরে আপনার সুটকেসে কি করছিল? এগুলো ওখান থেকেই পেয়েছি আমরা। আরে এর মধ্যে তো কিছুই নেই, কিছুই তো নেই এতে। আরে ছাড়ো ছাড়ো। রিওনার যেটার একেবারে সহজ সরল উত্তর পাওয়া যাচ্ছে যে ইনি এই নোকটা আর এই উইকটার ব্যবহার করে প্রীতম বাবুকে হত্যা করেছেন। করেছেন কি করেননি আপনি? আমি কাউকে মারিনি, কাউকে মারিনি আমি। তো কি হয়েছে, কে করেছেন বলুন এরপর। আসল সত্যিটা হলো যে স্বরূপ আর আমি শুধু সমাজের চোখে স্বামী স্ত্রী, কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। আর ওর নেশা করার পর না নিজের খেয়াল থাকে না অন্য কারোর। ওই বাজে নেশার চক্করে ও ও পাগল হয়ে গেছে। আর এই নেশার অভ্যাসে ও ও অনেকবার আমার গায়ে হাতও তুলেছে, আমাকে মারে, কষ্ট দেয়। আমি নিরুপায় ছিলাম, ওকে ছেড়ে চলেও যেতে পারতাম না। আমি কি করতাম? এমন সময় সুজিত আমার জীবনে এলো। ও আমার কষ্টটা বুঝলো। আর বুঝতেই পারলাম না যে সুজিত আর আমি কবে একে অপরের কাছে চলে এলাম। তুমি কেঁদো না। কতদিন তুমি এইভাবে কাঁদবে? হ্যাঁ, এবার জীবনের সমস্ত সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। প্লিজ কেঁদো না। সুজিত, আমি বুঝতেই পারছি না যে আমি কি তুলিকা প্লিজ একদমই কাঁদবে না তুমি। আমি তো আসি তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গ দেব, আমি তোমার সঙ্গ দেব। সুজিতের সাথে দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু যত দিন যাচ্ছিল আমি স্বরূপের গোপন সত্যিটা জেনে ফেলছিলাম। ড্রাগ অ্যাডিক্টেড তো ছিলই, কিন্তু তার সাথে নিজের ড্রাগের নেশাটা আমার কাছে লুকোনোর জন্য রোজ রাতে ও আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো। আর ওর এই বিদ্যেটা আমি মেনে নিতে পারিনি। তুলিকা কি করতেছো তুমি? আর তোমার কি মাথা খারাপ হয়েছে যে তুমি বাড়ি ছেড়ে যাইতেছো? কি করতেছো তুমি? তাহলে আমি কি করব সুজিত? একজন ড্রাগ অ্যাডিক্টেডের সাথে থাকবো? এমন মানুষের সাথে যে রোজ রাতে লুকিয়ে আমাকে ঘুমের ওষুধ দেয়? না সুজিত, না, আমি আর এখানে থাকতে পারবো না। মাথা ঠান্ডা করো। শোনো শোনো, আমি কি কইতাছি, আর কিছুদিন তুমি ওর সঙ্গে থাকো। তার মানে এটা হইলো তুমি যদি বাড়ি সাইডা যাও তাহলে কিচ্ছু পাবা না, কিচ্ছু না। আর আমি যদি ওর সাথে থাকি তাহলে স্বরূপের একদিন আমার হাতে মৃত্যু হবেই। ওরে বাবারে, ওরে মাইরা তুমি কিচ্ছু পাবা না। ওর দলিলে এটা লেখা আছে, ও মারা যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি ট্রাস্টিতে চলে যাবে। আরে বোঝো, মাথাটা ঠান্ডা করো। তাহলে আমি কি করব সুজিত? স্বরূপ আমার গলায় কাটার মতো আটকে আছে, না ওকে গিলতে পারবো না ওকে ফেলতে পারবো। যে কোনো উপায় ওকে রাস্তা থেকে সরাতেই হবে। তুলিকা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা কইরা ভাবো আমি কি কইতাছি।
ওরে রাস্তা থেকে সরাইয়া দেওয়ার এইটা মানে নয় যে ওরে মার্ডার করো। আমি তোমারে কইব কি করতে হইব। ব্যাস 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 ইউর অনার, পরের গল্পটা যদি সুজিত বাবু এসে এখানে বলে দেন তো সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হয়ে যাবে আর কি। ইউর অনার, যখন আমি স্বরূপের এই ড্রাগ নেওয়ার ব্যাপারটারে জানতে পারি, আর এটাও জানতে পারি যে স্বরূপ একটা নতুন ধরনের টনিক বানাতে চেষ্টা করতেছে, আর তারপর আমি ওর এই প্রয়োগটারে ওর উপরই করার চেষ্টা করি। হ্যাঁ তুলিকা, কও। হ্যালো সুজিত, স্বরূপ এক্ষুনি রুমের বাইরে গেল এই ভেবে যে আমি ঘুমের ওষুধ খেয়ে গভীরভাবে ঘুমোচ্ছি, কিন্তু ও এটা জানে না ও ঘুমের ওষুধ মেশানো যে দুধ আমাকে দিয়েছে আমি আগেই ফেলে দিয়েছি। খুব ভালো করছো, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও, কিন্তু ততক্ষণ রুমের বাইরে বেরোবে না যতক্ষণ না আমি বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থাইকো। হ্যাঁ, তুলিকা আমাকে স্বরূপের ব্যাপারে সব খবর দিত, আর প্রীতম স্বরূপকে নেশাগ্রস্ত অবস্থায় লাফালাফি করতে দেখে আর আমার কাছে সাহায্য চাইতে আসে। আমি সুজিতকে ডেকে আনছি, আসছি আমি এক্ষুনি। এই সুজিত, সুজিত, এই সুজিত, আরে শুতে দে ভাই। সুজিত, আরে ওঠ ওঠ ওঠ, আরে দেখ কি হয়েছে দেখ। আরে ঘুমের থেকে সিরিয়াস কিছু হতে পারে না, আমাকে শুতে দে তো। আর তারপর আবার প্রীতম প্রফেসরের সাহায্য করতে আবার ওর কাছে যায়, তারপর আমরা ওর পিছু পিছু যাই, কিন্তু ততক্ষণ স্বরূপ অজ্ঞান হয়ে গেছিল। কি হচ্ছে, কি হলো, কি কি কি? স্যার, আমি কাউরে খুন করতে চাই নাই, আমি তো প্রীতমরে ভয় দেখাইয়া এটাই প্রমাণ করতে চাইছিলাম যে স্বরূপ ড্রাগ নেয় আরও কারোর সঙ্গে থাকার যোগ্যই না, আর ও অ্যাসাইলামে চলে যাইতো, আর এতে তুলিকা ডাইভোর্সও পাইয়া যেত আর প্রপার্টিও। তারপর আর আমি তুলিকারে বিয়ে কইরা ওর প্রপার্টি নিয়ে ফুর্তি করতাম, এই লোভের জন্যই করছি এই কাজ। দ্য ডিফেন্স রেস্ট ইউর অনার। সমস্ত সাক্ষী প্রমাণ বিচার করবার পর এই আদালত মিসেস তুলিকা আর মিস্টার সুজিতকে মিস্টার প্রীতমের খুনের জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে, আর প্রফেসর স্বরূপকে খুব দৃঢ়ভাবে জানাচ্ছে যে উনি এই বিএটি নামক ড্রাগের নেশা ত্যাগ করবার জন্য কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করুন, আর তারপরেও উনি নেশা ত্যাগ না করেন তাহলে ওনার ওপর খুব কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে। দিস কেস ইজ ক্লোজড। মিস্টার পাঠক, আপনি সত্যিই শয়তান। না মানে আপনি এত তাড়াতাড়ি কেস সলভ করে ফেলেন, আর আমি শুনেছি যে তাড়াতাড়ির কাজ তো শয়তানেরই হয়।